বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই কেমন আছো? তো আজকে দেখো আমরা নিউটনিয়ান বলবিদ্যার প্লেলিস্টের লেকচার 4 নিয়ে আলোচনা করব। দেখো আমাদের আজকের আলোচনার বিষয় হবে লেকচার 4। আচ্ছা দেখো, লেকচার 4-এ আমরা আসলে কি কি নিয়ে আলোচনা করব? আমরা দেখো স্থিতি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ কোণ, নিশ্চল কোণ, এগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করবো গতি ঘর্ষণ বল, এবং গতি ঘর্ষণ বলে কোনো একটা বস্তু কি কি ভাবে চললে সে কি কি বল প্রয়োগ করতে হবে বা কি কি ত্বরণ সৃষ্টি করে সে সামনের দিকে অগ্রসর হয়। আসো, তো আমাদের এই অঙ্কটাই সব থেকে বেশি আসে পরীক্ষায়। তো প্রথমে আসো দেখো গতি ঘর্ষণ বল। কাকে বলে? দেখো গতি ঘর্ষণ বল কাকে বলে। আচ্ছা, তাহলে গতি ঘর্ষণ বল তখনই সৃষ্টি হবে যদি একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু গতিশীল থাকে, অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে একটা আপেক্ষিক গতি থাকে। তখন ক্রিয়ার বিপরীতে যে বাধা বলের সৃষ্টি হয় সেটাকে আমরা বলি হলো গতি ঘর্ষণ বল। আসো তাহলে দুটি বস্তু, দেখো দুটি বস্তুর স্পর্শতল, দুটি বস্তুর স্পর্শতলে যদি আপেক্ষিক বেগ থাকে তাহলে তখন ক্রিয়ার বিপরীতে যে বাধা বলের অনুভব করে, দেখো যে বাধা বল অনুভব করে তাকে গতি ঘর্ষণ বল বলে। একে এফ কে দ্বারা প্রকাশ করা হয়। ব্যাস, তাহলে দেখো এই গতি ঘর্ষণ বল একটা কি বল, যেমন স্থিতি ঘর্ষণ বল একটা বল ছিল, তেমনি গতি ঘর্ষণ বল বল কখন, যখন একটা বস্তুর স্পর্শতল, দুটা বস্তু দেখো যে যাচ্ছে, এদের একটা কি আপেক্ষিক বেগ পাচ্ছে। ব্যাস, এটাও এক্ষেত্রেও তোমার গতি ঘর্ষণ বল হবে। আবার এ স্থির আছে, এ কিন্তু গতিশীল। দেখো তাহলে দেখো দুটার মধ্যে দেখো এ যাচ্ছে কোন দিকে, এই দিকে। তাহলে এই বস্তুটার কাছে এই বস্তুটা স্থির থাকলেও এর কাছে একে কি মনে হবে, সে এই দিকে যাচ্ছে। তার মানে একজনের সাপেক্ষে আরেকজনকে কি মনে হবে, একটা আপেক্ষিক বেগে গতিশীল মনে হবে। যেমন ধরো একটা গাছ যখন আমাদের রাস্তায় দাঁড়ায় থাকে, তখন তোমার যখন একটা বাস চলে যায়, বাস যাচ্ছে সামনের দিকে, কিন্তু বাসে যে ব্যক্তিটা থাকে তার গাছকে কোন দিকে যাইতেছে বলে মনে হয় বলতো? পিছনের দিকে। আসলে গাছকে পিছনের দিকে যাচ্ছে না, আসলে তার বেগের অভিমুখের কারণে গাছকে তার কি পিছনের দিকে যেতে দেখতেছে। আর গাছে যদি একজন ব্যক্তি যদি গাছ হিসেবে দাঁড়ায় যায়, তাহলে গাছের কি মনে হবে, গাড়িটা যাচ্ছে কোন দিকে, এই দিকে। বাস, এটাকে বলে আমরা আপেক্ষিক বেগ। আমরা ভেক্টরে আপেক্ষিক বেগ নিয়ে বিশাল আলোচনা করছিলাম। তো যাই হোক, ওটা তোমরা একটু শিখে নিবা। তাহলে দুইটা বস্তুর স্পর্শতলের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে, তখন ক্রিয়ার বিপরীতে যে বাধা বলের সৃষ্টি হয় বা যে বাধা বল অনুভব হয় সেটাকে আমরা কি বলবো, গতি ঘর্ষণ বল। ওকে, আসো তাহলে গতি ঘর্ষণ বলকে এফ কে দ্বারা প্রকাশ করা হয়। এখন আসো আমরা একটা এই বাধা বলের একটা সূত্র শিখবো। দেখো এটা তোমরা একটু মনে রাখবা, এই সূত্র দিয়ে তোমাদের সমস্ত ম্যাথ হবে। প্রযুক্ত বল মাইনাস বাধা বল ইকুয়াল টু হলো ত্বরণজনিত বল বা কার্যকরী বল। আচ্ছা, কার্যকরী বল লিখি আগে। কার্যকরী বল অথবা ত্বরণজনিত বল। ওকে, আচ্ছা তাহলে এখন প্রযুক্ত বলকে আমরা এফ দিয়ে লিখি। বাধা বল এটা এফ কে হতে পারে, এফ এস হতে পারে, তোমার
এফ এ হতে পারে বায়ুর বাধা, যে কোনো ধরনের বাধা তোমার থাকবে সেই বাধা বলটাকে এখানে বসাই দেবা। ওকে, আসেন কার্যকরী ইকুয়াল টু হলো কার্যকরী বল। কার্যকরী বলকে আমরা এফ প্রাইম দিয়ে লিখি। তাহলে এফ প্রাইম ইকুয়াল টু আবার কি এম এ, এই অর্থাৎ কার্যকরী বল মানেই হলো ত্বরণজনিত বল। কার্যকরী বল মানে কি, যে বল দিয়ে তোমার কাজ হয়, অর্থাৎ যে বল দিয়ে তোমার কি ঘটতেছে, স্মরণ ঘটতেছে। তাহলে স্মরণ যখনই ঘটবে তখন তো ত্বরণ ছাড়া কি স্মরণ ঘটবে, তাহলে কি ত্বরণ ঘটবে। সমবেগ থাকলে আবার ত্বরণ শূন্য হয়। তো দেখো তার মানে এই যে বল দ্বারা কি হয়, কাজ হয়, অর্থাৎ সেটাকে আমরা বলি কার্যকরী বল। অথবা এটাকে আবার আমরা কি বলতে পারি, ত্বরণজনিত বলও বলতে পারি। তো দেখো এই সূত্রটা যদি তোমার মনে থাকে তাহলে এই রিলেটেড যতগুলো ম্যাথ আসুক তুমি করতে পারবা ইজিলি। জাস্ট তুমি এইটা মনে রাখবা। তোমাদের গাইডগুলোতে দেখবা বিভিন্ন ভাবে একবার এটাকে যোগ করছে, একবার বিয়োগ করছে, এমন ভাবে তোমাদের সামনে তুলে ধরছে, দেখবা মানে মুখস্থর মতো হয়ে যাচ্ছে, যে কোনটাকে প্লাস করবা কোনটাকে মাইনাস করবা তোমাদের বুঝতে খুব কষ্ট হয়। কিন্তু দেখো এইটা যদি তোমার মনে থাকে তাহলে কখনোই তোমার আর এই ভুলটা হবে না যে যোগ করব না বিয়োগ করব। ওকে, দেখো উপযুক্ত বল, আমি যে বলটা প্রয়োগ করলাম, দেখো আমি একটা বল প্রয়োগ করলাম একটা বস্তুর উপরে, সেই বস্তুর উপরে কি করলো, কিছু বল এদিকে বাধা দিল। সেটা যে কোনো হতে পারে, রাস্তার বল, ঘর্ষণ বল হতে পারে, স্থিতি ঘর্ষণ বল হতে পারে, বাতাসের বাধা বল হতে পারে, যে কোনো বাধা বল হতে পারে। তাহলে দেখো যখন বাধা দিবে, তাহলে তুমি বল প্রয়োগ করতেছে, বাধা দিচ্ছে, দেখো বাধা দেওয়ার পরে যেটুকু অবশিষ্ট থাকলো সেটা নিয়ে সে সামনে যাবে না। তো এই জন্য এই যে বলটা নিয়ে সে সামনে যাচ্ছে, আমরা এই বলটাকে বলতেছি হলো কার্যকরী বল। দেখো তো এই বলের জন্য সামনে যাচ্ছে মানে গতিশীল হচ্ছে, আমরা ত্বরণ সৃষ্টি হচ্ছে কিনা, তাহলে এই কার্যকরী বলকে আমরা ত্বরণজনিত বলও বলতে পারি। আশা করি বুঝতে পারছো। আসো তাহলে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে আমরা বাকি অঙ্কগুলো মানে বাকি কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করব। দেখো আসো এইখানে আমরা একটা বস্তু, আমি একটু ছবি আগে লিখে রাখছি সময় সংক্ষেপের জন্য। আচ্ছা, আমাদের কেস 1, তাহলে এই কেস 1-এ দেখো আমরা একটা বস্তু নিচ্ছি একটা সমতলের উপরে। ওকে, আচ্ছা প্রথমে আসি, এখন আমরা দেখো যে এখানে স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ দুইটা নিয়ে আমরা আসলে অঙ্ক করব। বস্তুটি যদি সমবেগে চলে, আচ্ছা তাহলে দেখো বস্তুর উপরে তুমি বল প্রয়োগ করছো এফ পরিমাণ বল। আচ্ছা এখন এই বস্তুটা যদি দেখো না নড়ে, এখান থেকে দেখো বস্তুটা যদি এখান থেকে না নড়ে, আচ্ছা বস্তুটা এখন এখানে স্থির আছে, দেখো আমি বল প্রয়োগ করছি, তারপর বস্তু কি আছে, স্থির। অর্থাৎ আমরা কি বলতে পারি যে এই যে প্রযুক্ত বল আর এই বস্তুটার এখানে স্থিতি ঘর্ষণ বল, এই দুইটা সমান। দেখো আচ্ছা এটা আমরা আরেকটা কেস একটু উপরে লিখে নিই। দেখো এই বস্তুটার যদি এমন ঘটনা ঘটে যে এই এফ ইকুয়াল টু এফ এস, এটা আমরা কখন বলতে পারি বলো তো, তুমি বল প্রয়োগ করছো কিন্তু বস্তু কি হয় নাই, গতিশীল হয় নাই। ওকে, আচ্ছা তার মানে আমার এইখানে এই বস্তুটা গতিশীল হইতে গেলে অবশ্যই আমার শর্ত এইটা পূরণ করতে হবে, এফ গ্রেটার দেন এফ এস। অর্থাৎ এইখানে এই প্রযুক্ত বলটা এই বস্তুর স্থিতি ঘর্ষণ বলের থেকে কি হবে, বড় হইতে হবে, তখন এই বস্তুটা কি হবে, গতিশীল হবে, তার এক পর্যন্ত গতিশীল হবে না। তার মানে তাহলে এফ ইকুয়াল টু এফ এস যখন হবে তখন বস্তুটা কি থাকবে, স্থির থাকবে, গতিশীল হবে না। তাহলে গতিশীল হওয়ার শর্ত হবে এই প্রযুক্ত বল আমার এই স্থিতি ঘর্ষণ বলের থেকে কি হওয়া লাগবে, বড় হইতে হবে, তখনই কেবলমাত্র বস্তুটা গতিশীল হবে। বাস, তাহলে এই যে তাহলে এই এফ বলের কারণে বস্তুটা যখন তোমার গতিশীল হলো, তখন তুমি লিখতে পারবা যে যদি এই মেঝেতে, ধরো এই মেঝেতে যদি কোনো ঘর্ষণ বল না থাকে, এই মেঝেতে ভালো করে বুঝো, যদি ঘর্ষণ বল না থাকে তাহলে আমরা তখন সরাসরি লিখতে পারি এফ ইকুয়াল টু এম। কারণ দেখো এখানকার এই প্রযুক্ত বলটাই সরাসরি কি সৃষ্টি করছে, ত্বরণ সৃষ্টি করছে, এই জন্য আমরা এফ ইকুয়াল টু এম এ তখন লিখি। আসো এখন যদি তোমাকে বলে যে এই মেঝেতে তোমার গতি ঘর্ষণ বল আছে, ওকে এখন আসো মেঝেতে এখন তোমাকে বলে দিল গতি ঘর্ষণ বল আছে, এটা একটু কেস 1 লিখে নিও যদি, আচ্ছা একটা কাজ করি এটাই কেস 1 দিয়ে দিই। আচ্ছা যদি মেঝেতে গতি ঘর্ষণ বল এফ কে হয় তাহলে, আচ্ছা তাহলে আমরা একটু আগেই দেখো একটা সূত্র শিখাচ্ছিলাম, প্রযুক্ত বল মাইনাস বাধা বল ইকুয়াল টু কি, ত্বরণজনিত বল বা কার্যকরী বল। ওকে,
আচ্ছা, তাহলে এইবার দেখো তো আমার এখানে প্রযুক্ত বল কত বলো তো, এফ মাইনাস বাধা বল কে বলো তো, কে বলছি মেঝেতে ঘর্ষণ বল এফ কে আছে, তাহলে আমার ঘর্ষণ বল এফ কে কি করবে, বাধা দিবে। এফ কে ইকুয়াল টু ত্বরণজনিত বল বা কার্যকরী বল, এটাকে আমরা আর কি লিখতে পারি, এম এ। বাস। এখন দেখো তোমার এই সূত্রের সাহায্যে তুমি এখানে ঘর্ষণ বল বের করতে পারো, এই সূত্রের সাথে প্রযুক্ত বল বের করতে পারো, এই সূত্রের সাহায্যে তুমি কি করতে পারো, ত্বরণ বের করতে পারো, যদি বস্তুটার ভর দেওয়া থাকে। ক্লিয়ার? বাস, তাহলে আমরা দেখো এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা খুব সহজে অঙ্ক করে ফেলবো। এই যে তোমাদের গাইডগুলোতে আমি দেখছি সরাসরি এ প্রযুক্ত বল ইকুয়াল টু তাহলে এফ প্রাইম প্লাস হলো এফ কে, এরকম দেওয়া আছে। আবার যখন তোমাকে ঘর্ষণ বল বের করতে বলছে তখন প্রযুক্ত বল মাইনাস হলো কি কার্যকরী বল বা ত্বরণজনিত বল ইকুয়াল টু হলো এফ কে, বা এটা এম এ, এম এ তোমার এফ মাইনাস হলো এম এ ইকুয়াল টু এফ কে। তো এইভাবে যখন তুমি অঙ্কগুলা করবা তখন কিন্তু তোমার এক একটা সূত্র মুখস্থ করতে হচ্ছে, তোমার এটা বুঝতেও কষ্ট হচ্ছে। তাহলে কিন্তু আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, প্রযুক্ত বল মাইনাস বাধা বল ইকুয়াল টু কার্যকরী বল, তাহলে কখনোই এই অঙ্কগুলো আর ভুল হয় না। খেয়াল করে দেখবা যে কোনো ম্যাথের ক্ষেত্রে তোমরা এইটা অ্যাপ্লাই করে দেখবা, দেখবা তোমাকে একদম পানির মতো সহজ লাগতেছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখো তাহলে গতি ঘর্ষণ বল মেঝেতে যদি আমরা আনুভূমিক বরাবর বল প্রয়োগ করি তাহলে আমাদের যে সূত্রের অ্যাপ্লিকেশন যেটা সেটা আমি তোমাদেরকে শেখাই দিলাম। এখন আসো, যদি এই মেঝেতে ঘর্ষণ বলের মান দেওয়া না থেকে যদি বলে মেঝেতে মিউকে গতি ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে, তখন তুমি কি করবা? এখন আসো তাহলে আমরা গতি ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞাটা একটু শিখে আসি, আমি এখানে শেখাইতে ভুলে গেছিলাম। আচ্ছা আসো, তাহলে দেখো গতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে। তাহলে গতি ঘর্ষণ গুণাঙ্ক, ওকে। তাহলে দেখো গতি ঘর্ষণ গুণাঙ্ককে মিউকে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এফ কে ভাগ হচ্ছে হলো আর, ওকে। তাহলে সেম ওই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মতনই আসলে সংজ্ঞাটা, এখানে শুধু হবে গতি ঘর্ষণ বল এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে আমরা কি বলবো, গতি ঘর্ষণ গুণাঙ্ক, ওকে। আচ্ছা, এখন আসো তাহলে গতি ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা লিখলাম না, আমি বলে দিলাম, এখানে লিখে নিও বাস। তাহলে এইবার যদি আমার এই অঙ্কে এফ কে এর মান দেওয়া নাই, এখন আমাকে বলা আছে গতি ঘর্ষণ গুণাঙ্ক মিউকে ইকুয়াল টু এত। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা একটা তোমাদেরকে শিখাই আসি। দেখো কোনো একটা মেঝের, দেখো এখানে একটা বস্তু আছে, তো এই বস্তুর আমরা গতি ঘর্ষণ বল গুণাঙ্ক বলতে বুঝি হচ্ছে হলো এই মেঝেতে আর গতি ঘর্ষণ গুণাঙ্ক কত। তাহলে যে কোনো একটা মেঝের এই গতি ঘর্ষণ গুণাঙ্ক কি থাকে, নির্দিষ্ট থাকে। মেঝেতে গতি ঘর্ষণ গুণাঙ্কের মান নির্দিষ্ট, কারণ দেখো এই মেঝেটা সমান হারে খাস কাটা, আমরা অসমভাবে তো ধরি নাই বা ধরিও না, তাহলে এটা হলো কি সমভাবে খাস কাটা। তার মানে এই প্রত্যেকটা এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এর বাধা বলের পরিমাণ কি থাকবে, সেম থাকবে। এই জন্য বলা হয় যে কোনো একটা নির্দিষ্ট মেঝের জন্য মিউকের মান সুনির্দিষ্ট, অর্থাৎ তোমার হচ্ছে হলো গতি ঘর্ষণ বলের মান কি সুনির্দিষ্ট থাকে, গতি ঘর্ষণ বলের মান কখনো চেঞ্জ হয় না। যেমন দেখো স্থিতি ঘর্ষণ বলের মান যদি বস্তুর ভর বৃদ্ধি পায় তাহলে কিন্তু বস্তুর স্থিতি ঘর্ষণ বল বৃদ্ধি পায়। আমরা স্থিতি ঘর্ষণ বলের ওখানে আমরা আলোচনা করছিলাম, কারণ দেখো তোমার মিউএস এখানে যত বস্তুর উপর ভর বাড়ানো হয়, দেখো তো এই এর চাপ বেশি পড়তেছে না, দেখো তো যত চাপ বেশি পড়ে বস্তু কিন্তু আর নড়তে চাবে না, তখন এরকম তখন কি নড়ানোর জন্য কি করতে হবে, বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে। আর এই বস্তুটা যখন গতিশীল হয় কেবলমাত্র তখনই সে গতি ঘর্ষণ বলটা ফেস করে। তাহলে দেখো তার মানে এই একটা নির্দিষ্ট রাস্তার জন্য এই গতি ঘর্ষণ বলের মান কি থাকবে, নির্দিষ্ট থাকবে, চেঞ্জ হবে না। তুমি যতই ভর বৃদ্ধি করো না কেন, যত কিছুই করো না কেন, এই রাস্তার গতি ঘর্ষণ বল কি হয় না, বৃদ্ধি বা হ্রাস পায় না, যা তাই থাকে। কিন্তু স্থিতি ঘর্ষণ বলের মান কি হয়ে যায়, হ্রাস বৃদ্ধি ঘটে ভরের কারণে। আশা করি বুঝতে পারছো, ওকে। এখন আসি দেখো, তাহলে এখানে আমাদের গতি ঘর্ষণ বল ফিক্সড থাকে, ওকে। এখন আসি আমরা দেখো এই বস্তুটাকে আমরা যদি মিউকে দেওয়া থাকে অঙ্কে, তখন আমরা এটাকে কিভাবে অ্যান্সার করব। দেখো আচ্ছা মিশাই দেই, আচ্ছা ডান পাশে লিখি। দেখো যদি মিউকে এর মান দেওয়া থাকে, আচ্ছা দেখো যদি মিউকের মান দেওয়া থাকে তখন তাহলে আমাদের কি করতে হবে, এফ কে বের করে নিতে হবে। আচ্ছা তাহলে এফ কে বের করবা কিভাবে, দেখো তো এই যে এখানে আমরা লিখতে পারি না, দেখো তো এফ কে ইকুয়াল টু হলো মিউকে আর, তাহলে এই বস্তুর এখানে হলো এম জি আর অভিলম্ব প্রতিক্রিয়া বল কত আর,
তাহলে কি তুমি লিখতে পারো মিউ কে আর হলো mg, যদি বস্তুটা কি করে আনুভূমিক বরাবর থাকে। ওকে, আচ্ছা, তাহলে এখন আসি আমরা এইখানে, তখন আমাদের সূত্রটা তাহলে কি হবে দেখো, আমাদের এফ প্রযুক্ত বল মাইনাস এফ কে বাধা বল ইকুয়াল টু কত এম এ ত্বরণজনিত বল, বাস। তাহলে প্রযুক্ত বল এফ মাইনাস এফ কে, তাহলে দেখো তো এফ কে ইকুয়াল টু আমরা কি শিখেছিলাম মিউ কে mg, তাহলে এখানে বসাও মিউ কে mg ইকুয়াল টু হলো এম এ, বাস। এখানে যদি প্রযুক্ত বল চাই তাহলে এফ ইকুয়াল টু এম এ প্লাস মিউ কে mg, আর যদি ত্বরণ চাই তাহলে এ ইকুয়াল টু এফ মাইনাস মিউ কে mg ভাগ হলো এম। তাহলে এইভাবে তুমি এইখান থেকে খুব সহজেই দেখো অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারবা। তো আশা করি দেখো মিউকে গতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে তখন আমরা এইভাবে অঙ্ক করব, আর যখন গতি ঘর্ষণ বল দেওয়া থাকবে তখন আমরা এইভাবে অঙ্ক করব। এটা হলো আমাদের প্লেন সারফেসের ক্ষেত্রে আনুভূমিক বরাবর যদি বল প্রয়োগ করা হয়। ওকে, এইবার আসো, আমরা তো দেখো এইভাবে তো শুয়ে থেকে কোনো কিছুর উপরে বল প্রয়োগ করি কি, আমরা কিন্তু শুয়ে থেকে কোনো কিছুর উপরে বল প্রয়োগ করি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো আমরা কি করি, এইভাবে টানি, কিন্তু দেখো এইভাবে কিন্তু টানি। তার মানে দেখো তো যখন আমরা একটা টানতেছি, দেখো তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমরা যখন এইটাকে দেখো, আমরা তো এইভাবে কখনো বল প্রয়োগ করতে পারি না, শুয়ে থেকে পারি না, আমরা অ্যাকচুয়ালি এইভাবে আমাদের ধর হাত, মানুষের একটা উচ্চতা আছে, তাহলে সেই অনুসারে আমরা কিন্তু এইভাবে বল প্রয়োগ করি। দেখো তো এইভাবে যখন বল প্রয়োগ করবো, দেখো তো আনুভূমিকের সাথে একটা কোণ করে আমরা বল প্রয়োগ করতেছি কিনা, দেখো তো। তাহলে আমরা দেখো একটা আনুভূমিকের সাথে একটা কোণ করে সবসময় বল প্রয়োগ করতেছি। তাহলে আমরা দেখো, তাহলে আনুভূমিকের সাথে কোণ করে যদি আমরা বল প্রয়োগ করি, সেই ক্ষেত্রে আমাদের এই তোমার থিওরিটা কিরকম হবে। এখন আসো কেস 2-তে। আচ্ছা, তাহলে কেস 2-র প্রথমে দেখো বস্তুটি যদি সমবেগে চলে, তাহলে এইবার এই বলটাকে আর আমরা আনুভূমিক ভাবে প্রয়োগ করব না, তাহলে বলটাকে কি করব, দেখো আমরা একটা কোণ করে প্রয়োগ করব এখন। বাস, তাহলে আমরা দেখো এফ বল একটা কি করতেছি, দেখো আনুভূমিকের সাথে একটা কোণ করে কিন্তু এফ বল প্রয়োগ করছি। তাহলে কিভাবে দেখো, তুমি যদি এই রেখাটাকে দেখো তো একটা কোণ হয়ে গেল, একটা কোণ করে প্রয়োগ করছে কিনা, বাস। তাহলে আমরা এই এফ বলটা প্রয়োগ করলাম, আনুভূমিকের সাথে কি থিটা কোণ করে বলটা প্রয়োগ করছি। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো এই বস্তুটা কখনোই কিন্তু উড়ে এই দিক বরাবর যাবে না, বস্তুটা যাবে কোন দিক বরাবর, এই যে আনুভূমিক বরাবর। দেখো যে কোনো বস্তুকে তুমি এইভাবে টানো, দেখো সুতা বরাবর কিন্তু বস্তু উঠে আসে না, বস্তু কি করে মেঝে বরাবর গড়ায় যায়। আচ্ছা, এখন দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা জানি কোন ভেক্টর যেভাবে যেখানেই থাক না কেন সে কয়টা অংশে বিভক্ত হয়, দুইটা বা তিনটা অংশে, দ্বিমাত্রিক অথবা ত্রিমাত্রিক। আমরা যেহেতু এখানে দ্বিমাত্রিক নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমরা এই ভেক্টরটা কয়টা অংশে বিভক্ত হবে, দ্বিমাত্রিক, অর্থাৎ একটা এক্স অক্ষ বরাবর একটা ভাগ হবে, আর একটা কি হবে ওয়াই অক্ষ বরাবর। ওকে, তাহলে দেখো তো এই বলটা টানতেছে কোন দিকে, দেখো তো এই দিকে, তাহলে এই মূল বল হলো কোনটা এফ, তাহলে এই থিটার সাথে যে অক্ষ থাকে সেটাকে আমরা ধরি হলো এক্স অক্ষ। তাহলে দেখো এটা হলো আমাদের এক্স অক্ষ, আর ঠিক থিটার বিপরীতে আরেকটা যে অক্ষ সেটা আমরা কি হয় বলতো ওয়াই, বাস। তাহলে এখন এক্স আর ওয়াই এই দুটা অক্ষ পরস্পর কি করে দেখো তো মধ্যবর্তী 90 ডিগ্রি কোণ করে ক্রিয়া করে। আচ্ছা, এটা একটু বাঁকা হয়ে গেছে, বাস। তাহলে পরস্পর, তাহলে এখন দেখো এক্স এর বাহিরে যেটা সেটাকে তাহলে আমরা ওয়াই অক্ষ বলবো। তাহলে দেখো এটা এক্স, এক্স এর সাথে 90 ডিগ্রি কোণ করে যেটা থাকবে সেটা হলো আমার কি বলতো ওয়াই অক্ষ। আচ্ছা, তাহলে আমরা দেখো যেদিকে থিটা থাকে সেই দিকে আমরা কি পাই বলতো কজ। তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর তাহলে এফ কস থিটা প্রয়োগ হবে, দেখো এস, তাহলে এফ কস থিটা। আর ওয়াই অক্ষ বরাবর তাহলে বলের যেটা হবে তাহলে এফ সাইন থিটা, বাস। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা অলরেডি শিখে, এটা ভেক্টরেও শিখে আসছি, তাহলে এফ কস থিটা হলো এক্স অক্ষ বরাবর, আর এফ সাইন থিটা হলো ওয়াই অক্ষ বরাবর। ওকে, আচ্ছা, তাহলে দেখো তখন বস্তুটা কোন বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর না। তাহলে বস্তুটা যদি এক্স অক্ষ বরাবর যায় তাহলে কি আর এফ বলের জন্য এক্স অক্ষ বরাবর যাচ্ছে, কোনটা
এই এফ বলের যে অংশটা এক্স অক্ষ বরাবর ক্রিয়া করতেছে সেই বলের কারণে বস্তুটা কি এই দিকে যাচ্ছে। আর এই বলের আরেকটা যে অংশ এফ সাইন থিটা সেটা দেখো খাড়া উপরের দিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ এই বস্তুটাকে সে উপরের দিকে কি একটু টেনে তুলছে। যখনই তুমি বস্তুটাকে এইভাবে প্রয়োগ করবা তখনই বলের একটা অংশ ঠিকঠাক উপরের দিকে টেনে তোলার চেষ্টা করবে। ওকে, তাহলে সেই বল কোনটুকু বলতো এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটা পরিমাণ এই বস্তুটা একটু হালকা হয়ে যায়, বুঝতে পারছো? এই আচ্ছা, তাহলে এখন দেখো তাহলে আমাদের এইখানে এই বস্তুর উপরে প্রযুক্ত বল আসলে এফ না এফ কি কস থিটা। বাস, এখন তাহলে আমাদের সূত্র কি ছিল বলতো? প্রযুক্ত বল তাহলে এফ কি কস থিটা মাইনাস, তাহলে এখন দেখো বাধা বল, আগে আমরা মিউকেতে আসবো না, মিউকেতে পরে আসবো। তাহলে বাধা বল যদি এই মেঝের জন্য আমার কি হয়, ঘর্ষণ বল এফ কে হয়, তাহলে এই যে বাধা বল ইকুয়াল টু হলো কার্যকরী বল। এইটুকু বুঝলা কিনা আগে সেটা বলো। ওকে, বাস, তাহলে এইবার এখন আসি, দেখো এখান থেকে তুমি তাহলে প্রযুক্ত বল বের করতে পারবা। কারণ প্রযুক্ত বল কোনটা বলো তো? এফ। বাস, তাহলে এফ যদি বের করতে চাও তাহলে এফ কে ওই পারে পার করে দিবা, প্লাস হবে, নিচে আসে কস থিটা হবে। আর যদি ঘর্ষণ বল বের করতে বলে তাহলে এফ কেটা এই পারে দিবা, এফ প্রাইমটা এই পারে আসে মাইনাস করে দিবা। তাহলে এই সূত্র থেকে তুমি যেভাবে খুশি তুমি কি করতে পারতেছো, অ্যান্সার বের করতে পারতেছো। আচ্ছা, এইবার আসি, যদি সমবেগে চলে কথা বলা আছে তাহলে এটা তো আমার কি ত্বরণজনিত বল। আচ্ছা, তাহলে এফ প্রাইম ইকুয়াল টু আমরা কি জানি বলতো? এম এ। কিন্তু দেখো তো আমরা কি জানি বলতো? সমবেগের ক্ষেত্রে ত্বরণ কি হয়? শূন্য হয়। তাহলে এফ কস থিটা মাইনাস হলো এফ কে, বাস, ইকুয়াল টু হলো 0। তাহলে অতএব এফ কস থিটা, আচ্ছা অতএব না দিয়ে বা দাও, ইন্টু হলো এফ কে। দেখো তাহলে এফ কে ইকুয়াল টু এফ কস থিটা। যদি তোমার ঘর্ষণ বল বের করতে পারে বের করলাম, আর যদি বলে প্রযুক্ত বল কত, তাহলে দেখো তাহলে অতএব এফ ইকুয়াল টু হলো এফ কে ভাগ হলো কস থিটা। বাস, তবে তোমাকে যেটাই বের করতে বলুক না কেন তুমি এখন এই সূত্রের সাহায্যে খুব সহজে কিন্তু অ্যান্সারটা বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো। ওকে, এইবার আসো, ঠিক এই ক্ষেত্রেই যদি এখন আমাদের বস্তুটা যদি ত্বরণে চলে, বস্তুটা যদি ত্বরণে চলে তখন তাহলে কি হবে দেখো। আচ্ছা, এখানেই লিখি, হ্যাঁ, বস্তুটি, আচ্ছা ত্বরণকে নিচে দেওয়া আছে, হ্যাঁ ত্বরণ নিচে দেওয়া আছে। ওকে, তাহলে এখন আমরা একটা কাজ করি, তাহলে মিউকেটটা নিয়ে আলোচনা করি। তাহলে এখন দেখো এটা এ, যদি মিউকে থাকে, যদি মিউকে এর মান দেওয়া থাকে, আচ্ছা যদি এখন অঙ্কে তোমাকে মিউকের মান দেওয়া থাকে কিন্তু এফ কে আর মান দেয় নাই, তখন তুমি অঙ্কটাকে কিভাবে সলভ করবে? এখন আসো, দেখো তো আমাদের এইখানে যে ঘটনাটা ঘটছে, দেখো অবিলম্ব প্রতিক্রিয়া বল আমরা সবসময় কোন দিকে লিখি? উপরের দিকে। দেখো আমার এই বরাবর একটা বল প্রয়োগ করার কারণে এই বলের একটা অংশ এফ সাইন থিটা কোন দিকে কাজ করছে? উপরের দিকে। বাস, তাহলে এফ সাইন থিটা কোন দিকে? দেখো উপরের দিকে কিন্তু। ওকে, আচ্ছা দেখো তো এইখানে কি আমরা লিখতে পারি যে চিত্রমতে এফ সাইন থিটা প্লাস হলো আর ইকুয়াল টু হলো এমজি। তাহলে অতএব আর ইকুয়াল টু এমজি মাইনাস হলো এফ সাইন থিটা। দেখো তো, তাহলে দেখো উপরের দিকে যে বল দুটার একসাথে কি আর প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু হলো কি এমজি। বাস, তাহলে এখন আমরা লিখতে পারি এফ সাইন থিটা আর ইকুয়াল টু এমজি, তাহলে আর ইকুয়াল টু এমজি মাইনাস এফ সাইন থিটা। বাস, তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম না। এখন আসে আমরা দেখো আবার এবার কি আমরা লিখতে পারি এফ, তাহলে এইখানে দেখো প্রযুক্ত বল কত? এফ কস থিটা মাইনাস বাধা বল হলো এফ কে ইকুয়াল টু হলো ত্বরণজনিত বল এম এ। ওকে, আচ্ছা যেহেতু আমরা সমবেগে ধরছি তাহলে ত্বরণ এখানে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ওকে, তাহলে আসো এফ কস থিটা মাইনাস এফ কে ইকুয়াল টু আমরা কি জানি বলো তো? মিউ কে আর ইকুয়াল টু হলো 0, যেহেতু ত্বরণজনিত বল 0। বাস, তাহলে
এফ কস থিটা মাইনাস মিউকে আর এর মান কত দেখো যে এম জি মাইনাস এফ সাইন থিটা, এম জি মাইনাস এফ সাইন থিটা ইকুয়াল টু তাহলে কত 0। এফ কস থিটা ইকুয়াল টু হলো মিউকে এম জি মাইনাস এফ সাইন থিটা। বাস এখান থেকে তুমি যদি এফ বের করতে চাও তাহলে এফ ইকুয়াল টু মিউকে এম জি মাইনাস এফ সাইন থিটা ভাগ হলো কস থিটা। বাস তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা এখানে কি পরিমাণ বল প্রয়োগ করছিলাম এফ সেটা কিন্তু আমরা বের করতে পারতেছি। আচ্ছা তাহলে দেখো আমরা এটা গেল কি সমবেগের ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনগুলো সেগুলো আমরা শিখে ফেললাম। এইবার আসো যখন ঠিক এই অবস্থায় বস্তুটা যদি সমত্বরণে চলে তখন তুমি কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে। এখন দেখো বস্তুটি যদি সমত্বরণে চলে, আচ্ছা এখানে আনুভূমিক রেখাটা নাই, আমরা আনুভূমিক রেখাটা আঁকাইনি। বাস আচ্ছা এখন দেখো বস্তুটা সমত্বরণে ছিল, সেম যা ওইখানে যা যা শিখে আসলাম তাই থাকবে, শুধু কি হবে এম এ হবে, ওখানে আমরা এম এ ইকুয়াল টু কি লিখছিলাম 0 লিখছিলাম সমবেগের কারণে। বাস তাহলে এখন আসো যদি এফ কে এর মান দেওয়া থাকে তাহলে সরাসরি অলরেডি আমি আর অত কিছু বললাম না, তোমরা অলরেডি উপরের লেকচার বুঝে গেছো। তাহলে এখানে এফ কস থিটা হলো প্রযুক্ত বল মাইনাস বাধা বল ইকুয়াল টু হলো ত্বরণজনিত বল এম এ। এখানে যদি তোমাকে আরেকটা আচ্ছা এখানে কার্যকরী বলটাই লেখো এফ প্রাইম। বাস এখন যদি তোমাকে বলে কার্যকরী বল কত তাহলে সরাসরি এই যে এফ কস থিটা মাইনাস হলে এফ কে কার্যকরী বল বের হয়ে গেল। আর যদি বলে তোমাকে ত্বরণ কত কিংবা প্রযুক্ত বল কত তাহলে সেই ক্ষেত্রে তখন তুমি এফ কস থিটা মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। পার্সেন্ট ত্বরণ দেওয়া থাকবে তাহলে এফ কস থিটা ইকুয়াল টু এম এ প্লাস হলো এফ কে। তাহলে অতএব প্রযুক্ত বল এফ ইকুয়াল টু এম এ প্লাস এফ কে ভাগ হলো কস থিটা। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এইখান থেকে কিন্তু খুব সহজে প্রযুক্ত বলের মানটা বের করে ফেললাম। এখন আসা যাক যে যদি এবার আবার ওই যে মিউকের মান যদি দেওয়া থাকে যে এই মেঝের গতি ঘর্ষণ গুণাঙ্ক এত, তখন তুমি অঙ্কটা কিভাবে করবে। দেখো আগে অলরেডি আমরা করে ফেলছি, ওই অঙ্কটাই আবার আমরা এখানেও করতে হবে। যদি মিউকে এর মান দেওয়া থাকে তাহলে দেখো যদি মিউকে এর মান দেওয়া থাকে তখন তাহলে আমাদের যে আমরা জানি বা চিত্র হতে পাই তাহলে আর প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু হলো এম জি, আর ইকুয়াল টু হলো এম জি মাইনাস হলো এফ সাইন থিটা। বাস তাহলে এখন দেখো আর এর মান যখন আমরা পেয়ে গেলাম তাহলে এখন আসো আবার তাহলে এইখানে আমাদের দেখো প্রযুক্ত বল কি বলতো এফ কস থিটা মাইনাস বাধা বল কি বলতো এফ কে ইকুয়াল টু হলো কি বলতো ত্বরণজনিত বল এফ কস থিটা মাইনাস দেখো তো এফ কে ইকুয়াল টু আমরা কি জানি বলতো মিউ কে আর ইকুয়াল টু হলো এফ প্রাইম মাইনাস মিউ কে। তাহলে আর এর মান কি বলতো এম জি মাইনাস হলো এফ সাইন থিটা ইকুয়াল টু এফ প্রাইম হলো এম এ। বাস
এই যে আমার একটা সমীকরণ দাঁড়ায় গেল, এখান থেকে যদি ত্বরণ বের করতে বলে টোটালটাকে এম দিয়ে ভাগ দিবা, আর যদি প্রযুক্ত বল বের করতে বলে তাহলে এম এ প্লাস এইটা ভাগ হলো কি cos θ। তো এখান থেকে যেটা বের করতে বলবে অজানা মান, এখানে সবগুলোর মান দেওয়া থাকবে, যেটা বের করতে বলবে সেটার মান কি থাকবে অজানা থাকবে, তখন এই সমীকরণের সাহায্যে তোমরা এখান থেকে সেই মানটা বের করে ফেলবা। কঠিন দেখো তো, কিন্তু তোমার সমীকরণগুলো দেখে তোমাদের কাছে মনে হয় বাপরে বাপ বিরাট কঠিন। আসলে তুমি যদি ফিজিক্সের বেসিকটা খুব সুন্দর করে বোঝো ক্লিয়ারলি, ফিজিক্সের থেকে মজার সাবজেক্ট দ্বিতীয়টা আর কখনো হয় না, এটা চরম সত্য কথা। আচ্ছা এখন আমরা পরের টপিকসে চলে যাই। আচ্ছা এটা এখন আমরা কেস 3 দিব, যেহেতু ওইদিকে আমরা 2 দিয়ে ফেলছি। ওকে আচ্ছা, এইবার আমাদের যে ঘটনাটা দেখো, এখানে বস্তুটি সমতলে থিটা কোণে এফ বল প্রয়োগ করা হলে বস্তুটি যদি সমবেগে গতিশীল হয়। আচ্ছা এটা অলরেডি আমরা আলোচনা করছি, এটা লাগবে না, এইটা লাগবে দেখো। আচ্ছা এইবার আসো দেখো কেস 3-তে, এইবার আমরা এই বস্তুটাকে দেখো এই দিক বরাবর একটা বল প্রয়োগ করছি। আগে আমরা বল কিন্তু টানছিলাম, সবসময় যে আমরা বস্তুটাকে টেনে সামনে নিয়েছি এমন তো বিষয় না, মানে ধরো ঠেলা দিয়ে সামনে নিয়ে যায় কিনা, বাস এটাও তো আমার প্রযুক্ত বল। আচ্ছা তাহলে দেখো এই বস্তুটাকে যদি আমরা এই দিক থেকে বল প্রয়োগ করি দেখো, তাহলে এইখানে দেখো আনুভূমিকের সাথে থিটা কোণ করে আমরা কিন্তু কি করছি বল প্রয়োগ করছি। তাহলে বলের অভিমুখ কোন দিকে দেখো তো, ঠিক এই বরাবর। তাহলে আমরা এটাকে একটু বর্ধিত করে আমরা এই বরাবর নিলাম অঙ্কটা সহজ করার জন্য, কিংবা তুমি এখানেও ক্যালকুলেশন করতে পারো, কোনো সমস্যা নাই। দেখো কিভাবে, তাহলে এই দিকে বলের উপাংশ একটা এই দিকে আসবে, আরেকটা আসবে কোন দিকে এই দিকে। দেখো কারণ আমাদের মূল ভেক্টর যেটা বল, এই বলটা কি করতে হবে উপাংশের মাঝামাঝি যে কোনো এক জায়গায় থাকতে হবে। ক্লিয়ার? তাহলে মূল বলটা কখনোই কি হবে না অক্ষের বাহিরে যাবে না, ভেতরে থাকবে। দেখো তাহলে তুমি এভাবেও করতে পারো এভাবেও করতে পারো। দেখো তো এই রেখার এই রেখার মধ্যে কোনো পার্থক্য আছে? এটা আবার এই রেখার এই রেখার মধ্যে কোনো পার্থক্য আছে? একই, ওকে সেম জিনিস। ওকে তাহলে এখন আমরা দেখি, দেখো তাহলে যেহেতু আমরা আনুভূমিকের সহিত সবসময় এই তোমার কোণটাকে কি ধরি থিটা ধরি। আচ্ছা তাহলে যার সাথে তুমি থিটা ধরবা আগে আমরা আলোচনা করছি সেটা হলো কি এক্স অক্ষ, বাস। আমরা থিটা এই এটাতে যদি বর্ধিত করি আসো এদিকে, তাহলে এফ, তাহলে এফ এটা এক্স অক্ষ না দেখো তো, যার সাথে থিটা, এটা কি একান্তর কোণ না দেখো তো, একান্তর বলি কেন সরো বিপ্রতীপ কোণ দেখো তো, এটা বিপ্রতীপ কোণ না, বাস। তাহলে এই কোণ আর এই কোণ কি হবে সমান কিনা, বাস সমান, বাস। তাহলে এই থিটা যদি এটা যদি থিটা হয় তাহলে এটা মাস্ট বি আমার এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর কে থাকে কস থিটা, তাহলে এফ কস থিটা। তাহলে থিটার বিপরীতে যে অক্ষটা সেটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি থাকে এফ সাইন থিটা, বাস এফ সাইন থিটা। ক্লিয়ার এইটুকু? আচ্ছা তাহলে আমরা যে বলটা প্রয়োগ করছি সেই বলের একটা অংশ এই দিক বরাবর এফ কস থিটা, এবং অপর যে অংশ সেই অংশটা কি এই দিক বরাবর এফ সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা এবং এই বস্তুটার ওজন বল দেখো খাড়া কোন দিকে কাজ করতেছে নিচের দিকে এমজি। ক্লিয়ার? তার মানে এবার নিচের দিকের বলের অংশ কোনটা বলতো এমজি প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু কি আর। ক্লিয়ার? কারণ বল যখন তুমি এদিকে প্রয়োগ করতেছো দেখো মেজের বেশি পরিমাণ প্রতিক্রিয়া বল তোমাকে দিতে হবে। আগে আর ইকুয়াল টু এমজি ছিল নর্মালি, এইবার এই দিকে বল প্রয়োগ করার কারণে বল উল্টা আরো কি বেড়ে গেল কতটুকু এফ সাইন থিটার পরিমাণ বেড়ে গেল। তখন মেজে কি করবে ঠিক এই দুটার যোগফলের সমান পরিমাণ বল বস্তুটার উপরে প্রতিক্রিয়া করবে। আশা করি বুঝতে পারছো? আর যখন টানছিলাম দেখো উপরের দিকে, তার মানে কি বস্তুকে ভেসে তুলছিল, যার কারণে আর ওই মেজের কম পরিমাণ বল বস্তুর উপরে প্রয়োগ করা লাগছিল। ক্লিয়ার? আসো তাহলে আমরা এইখানে সমবেগে যদি চলে তাহলে আমরা কি প্রযুক্ত বল, তাহলে এইখানে আমাদের মেইন সূত্র কি প্রযুক্ত বল মাইনাস বাধা বল ইকুয়াল টু ত্বরণচালিত বল। আসো তাহলে এইবার আমরা লিখি যে যদি এফ কে এর মান দেওয়া থাকে, যদি এফ কে এর মান দেওয়া থাকে, তাহলে প্রযুক্ত বল এখানে কি বলতো এফ কস থিটা মাইনাস বাধা বল কি এখানে এফ কে ইকুয়াল টু যেহেতু সমবেগে চলছে তাহলে জিরো, আর কিছু লিখলাম না, তাহলে তোমার এফ কস থিটা ইকুয়াল টু হলো এফ কে। এখন যেটার মান তোমার বের করতে বলবে তুমি সেটা বের করে ফেলবো। প্রযুক্ত বল চলে এফ কে ভাগ হলো কি কস থিটা। ব্যাস এইবার যদি এই অঙ্কেই এফ কে এর পরিবর্তে এফ কে না থেকে মিউ কে দেওয়া থাকে তখন তোমার কি হবে? তাহলে এখন আসো, যদি মিউ কে এর মান দেওয়া থাকে
তাহলে কি ঘটনা ঘটবে দেখো, তাহলে চিত্র মতো আমরা লিখতে পারি, দেখো তো, আর ইকুয়াল টু এম জি প্লাস এফ সাইন থিটা, বাস। তাহলে আবার তাহলে প্রযুক্ত বল এখানে কি দেখো, এফ কস থিটা মাইনাস হলো কি বাধা বল এফ কে, ইকুয়াল টু হলো কার্যকরী বল বা ত্বরণজনিত বল। এই তো ঘটনা। দেখো এফ কস থিটা মাইনাস এফ কে ইকুয়াল টু কি বলো তো মিউ কে আর ইকুয়াল টু হলো এম এ। আচ্ছা, এটাকে আমরা সমবেগে বলছি, হ্যাঁ সমবেগে। তাহলে আমার এখানে এম এ ত্বরণজনিত বল কি হয়ে যাবে, শূন্য, বাস। তাহলে দেখো এফ কস থিটা মাইনাস, তাহলে মিউ কে আর এর মান কত দেখো তো, এই যে এম জি প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু হলো 0। আচ্ছা, এইখানে এখন দেখো তোমার এই সমীকরণ সলভ করলে তুমি কিসের মান পেয়ে যাবে দেখো তো, প্রযুক্ত বল এফ। তাহলে প্রযুক্ত বল এফ যখন হবে তখন এই এফটাও কিন্তু কি প্রযুক্ত বল। তাহলে এই দুটাকে এক জায়গায় নিয়ে এসে এফ কমন নিয়ে যা যা ক্যালকুলেশন করা লাগে করে ফেলবা। তাহলে কি পাবা, প্রযুক্ত বল পাবা। এটা আবার অন্য কোনো বল হিসাব করো না, কারণ দেখো আমরা কিন্তু মূল বলেরই দুইটা অংশ পাইছিলাম, এটা এফ কস থিটা আর এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটার সাথে যে এফ এটাও প্রযুক্ত বল, এফ কস থিটার সাথে যে এফ সেটাও কি আবার প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল বের করতে বললে তাহলে মিউ কে এম জি মাইনাস হলো মিউ কে এফ সাইন থিটা দিয়ে এই দুটা কি করবা, এক জায়গায় এফ কমন নিয়ে ক্যালকুলেশন করবা। ওকে, তাহলে এখানে প্রযুক্ত বলের মান পেয়ে যাবা। আচ্ছা, এইবার এখন আসি, যদি বস্তুটা ত্বরণে চলে তখন কি ঘটনা ঘটবে দেখো। ঠিক সেম ঘটনা অঙ্কই। এইখানে এখন তোমাকে বললো বস্তুটি যদি সমত্বরণে চলে, তাহলে দেখো তো সমত্বরণে চললে আমাদের কি ঘটনা ঘটে, সেখানে ত্বরণ থাকে। আচ্ছা, ত্বরণ থাকলে দেখো এখানেও দুটা কন্ডিশন, যদি ঘর্ষণ বল এফ কে এর মান দেওয়া থাকে, তাহলে আমরা তাহলে এইখানে দেখো তোমার প্রযুক্ত বল হলো এফ কস থিটা মাইনাস বাধা বল হলো এফ কে ইকুয়াল টু এম, বাস। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র হবে এইটা, কি বের করতে বলবে বের করে ফেলবা, বাস। এখন এটার ক্ষেত্রেই আবার যদি তোমাকে এফ কে না দিয়ে মিউ কে এর মান দেওয়া থাকে তখন তুমি কি করবা। আচ্ছা, যখন মিউকের মান দেওয়া থাকবে তখন সেম, তোমরা তো অলরেডি শিখে ফেলছো। দেখো এইখানে আমাদের আর ইকুয়াল টু কত দেখো, হয়ে গেল এই যে আর ইকুয়াল টু হলো এম জি প্লাস এফ সাইন থিটা। তাহলে দেখো আর ইকুয়াল টু এম জি প্লাস হলো এফ সাইন থিটা, ক্লিয়ার। তাহলে এখন আসো আবার, তাহলে প্রযুক্ত বল হলো এফ কস থিটা মাইনাস হলো বাধা বল হলো এফ কে ইকুয়াল টু হলো কার্যকরী বল। তাহলে এফ কস থিটা মাইনাস এফ কে হলো মিউ কে আর ইকুয়াল টু হলো এম এ। যদি কার্যকরী বল বের করতে বলে তাহলে এম এ আর লেখার দরকার নাই, এফ প্রাইমে থাকবে, শুধু এইটুকুর মান তখন বের করে ফেলবা। আর যদি ত্বরণ চাই তখন এ লিখে এই টোটালটাকে এ দিয়ে এম দ্বারা ভাগ করবা। আর যদি প্রযুক্ত বল চাই, আগেই তো আমরা আলোচনা করছি প্রযুক্ত বল কোনটা আসলে, বাস। তাহলে এই সমীকরণে যে মানটা তোমার বের করতে বলবে সেই মানটা এই সমীকরণ থেকে বের করে ফেলবা। খুব কঠিন, তোমরা এই টপিকসগুলার এর বেসিক কনসেপ্টটা ফুলফিল ক্লিয়ার না হওয়ার কারণে এই অঙ্কগুলো আমি খাতা কাটার সময় দেখি প্রচুর পরিমাণে তোমরা অঙ্কগুলা ভুল করো একেবারে। অথচ দেখো এই অঙ্কগুলো কতটা সহজ। আমার এই লেকচার দেখার পরে আমার মনে হয় না এই অঙ্কগুলো নিয়ে তোমাদের মধ্যে বিন্দু মাত্র আর কোনো জটিলতা থাকবে। এরপর আমরা দেখো আনত তলে ঠিক এই কনসেপ্টগুলো আনত তলের ক্ষেত্রেও ঘটে। আমরা তো আগামী লেকচারে এই আনত তলের কনসেপ্টগুলো তোমাদের সামনে ক্লিয়ার করব। দেখবা ওটা দেখার পরে তোমার মনে হবে আনত তলের অঙ্কগুলো এত সহজ, আর তোমরা এখন আনত তলের অঙ্ক দেখলে স্কিপ করে চলে যাও। তো যাই হোক, আমার পুরো লেকচারটা তোমরা কমপ্লিট করো, দেখো আস্তে আস্তে নিউটনিয়ান বলবিদ্যার যে জটিলতা আছে পানির মতো সহজ হয়ে যাবে।
তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।